প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পরিসংখ্যানের উপরে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের যে কয়েকটি বিষয় নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব সেগুলো হলো কেন্দ্রীয় প্রবণতা কী। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা, সেখান থেকে আমি এর পরবর্তীতে আলোচনা করব গাণিতিক গড় নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। লক্ষ্য করি ক্লাসের শুরুতেই আমি যে অনেক বড় একটা সংজ্ঞা লিখে নিয়েছি, সেটা বলছি কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা বলতে আমরা বুঝি কি, কেন্দ্রীয় প্রবণতাটা আসলে কি। একটা জিনিস বোঝা যায় যে কেন্দ্রের দিকে একটা পুঞ্জীভূত একটা ব্যাপার। তাই বলছে অবিন্যস্ত উপাত্তের মানকে মানের ক্রমানুসারে সাজাবে। অবিন্যস্ত, তোমার সামনে কিছু যদি অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে এবং সেগুলোকে তুমি যদি মানের ক্রমানুসারে সাজাও, দেখবে উপাত্ত সমূহের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জভূত হয়েছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে উপাত্তগুলো ঠিক মাঝের দিকে যে অবস্থান, সেই দিকের কিন্তু সংখ্যাগুলো বা উপাত্তগুলো বেশি আছে। বিষয়টা এরকম। হ্যাঁ, তার মানে আমরা বলছি যে অবিন্যস্তগুলো মানের ক্রমানুসারে যদি তুমি সাজাও, উপাত্ত সমূহের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জভূত হয়। অর্থাৎ যে তুমি যদি দেখো উপাত্তগুলো 10 থেকে 50 পর্যন্ত আছে, তাহলে ঠিক মাঝামাঝি কোনো না কোনো জায়গায় গিয়ে দেখবে যে উপাত্তগুলো আসলে সেই সংখ্যাগুলোই বেশি বেশি বার আছে। বিষয়টা এরকম। তাহলে বলছি আবার অভিন্ন উপাত্তের গণসংখ্যা নিবেশ সারণীতে উপাত্তগুলো উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে, যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে মাঝামাঝি যে বেশি উপাত্ত থাকবে সেই কথা বলছে। যদি তুমি এগুলোকে গণসংখ্যা নিবেশন সারণীতে যদি তুমি উপস্থাপন করো, তাহলে দেখবে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়, অর্থাৎ বেশি বার আছে এরকম দেখা যায়। অর্থাৎ মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয়। তাহলে বস্তুত উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জভূত হওয়ার এই প্রবণতাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আবারও বলছি, যদি তোমার সামনে কতগুলো অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে এবং সেগুলোকে যদি তুমি দেখো দুইভাবে সাজাতে পারো, একবার বলেছে মানের ক্রমানুসারে সাজালে, তাও দেখবে যে মাঝের দিকের সংখ্যাগুলো বেশি বার আছে। বিষয়টা এরকম। আবার যদি তুমি সেটা গণসংখ্যা নিবেশ সারণীতে যদি সেগুলোকে উপস্থাপন করো, তখনই দেখবে যে মাঝে কোনো না কোনো একটি শ্রেণীতে যে গণসংখ্যার প্রাচুর্যতা তুমি লক্ষ্য করবে, অর্থাৎ বেশি বার আছে ওর মধ্যে। বিষয়টা সেরকম। তাহলে বস্তুত উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জভূত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমরা বুঝলাম যে কেন্দ্রীয় প্রবণতা কি। আমরা লক্ষ্য করি যে কেন্দ্রীয় প্রবণতা সাধারণত কেন্দ্রীয় প্রবণতার এই পরিমাপগুলো হলো, দেখো তিনটা, এটি পরীক্ষার সময় মাঝে মধ্যে আসে। কেন্দ্রীয় প্রবণতা কি, যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। তাহলে কেন্দ্রীয় প্রবণতা আমরা বলছি যে সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো, একটা হলো গাণিতিক গড়, আরেকটা মধ্য, আরেকটা হচ্ছে প্রচুর। প্রিয় শিক্ষার্থী, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেন্দ্রীয় প্রবণতা কি। আমি এখন যেটি তোমাদের পড়াবো সেটি হচ্ছে গাণিতিক গড়। লক্ষ্য করি গাণিতিক গড় সম্পর্কে আমরা যদি বুঝি যে গাণিতিক গড়টা কি। তো গাণিতিক গড় বলতে আমরা আসলে যদি বুঝি যে স্যার যতগুলো উপাত্ত আমাদের সামনে দেওয়া আছে সবগুলোকে তুমি যোগ করতে হবে, অর্থাৎ সবগুলো সমষ্টি বের করতে হবে, আর তাদের কতগুলো সংখ্যা সেটা দিয়ে কিন্তু আমরা সেটাকে ভাগ করে দিতে পারি। যেমন তোমার সামনে যদি 10টা সংখ্যা দেওয়া হয়, ওকে, তাহলে গড় কত, তাহলে সেই 10টা সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হবে আর 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এই গড় হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার সামনে যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে, হ্যাঁ, মনে করো তুমি 500 জন শিক্ষার্থীর, সেখানে একটা গণিতের একটা নাম্বারের একটা ব্যাপার আছে, তাহলে কিন্তু এক্ষেত্রে গড় বের করাটা কিন্তু আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি, সেক্ষেত্রে দেখবে আমরা নিশ্চয়ই ওই পদ্ধতি করব না। তাহলে কোন পদ্ধতিতে করব, সেখানে অবশ্যই শুরুতে যেটি করতে হয় যে তোমাকে একটা গণসংখ্যার নিবেশ সারণী তৈরি করতে হয়, আর তারপরে সেগুলো কিভাবে সমাধান করতে হয় আমি সেটি এখনই তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমে বলেছিলাম যে গাণিতিক গড় আসলে কিভাবে নির্ণয় করতে হয়। এই পদ্ধতিটা তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে শিখে আসছো, যে এই পদ্ধতিটা কিন্তু এই জন্য নবম এবং দশম শ্রেণীর জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এই পদ্ধতিটা তোমরা আগের ক্লাসেই শিখেছো। তারপরেও আরও একবার তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের যে উদাহরণ 7 নম্বরটি আছে, এখানে একটি অঙ্কই আছে টোটাল বইয়ের এই নিয়মে,
বলছে নিচে কোনো একটা শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশ সারণী দেওয়া হলো। অর্থাৎ গণিতে এখানে বলে দেওয়া আছে 25 থেকে 34 নম্বর পেয়েছে 5 জন, 35 থেকে 44 নম্বর পেয়েছে 10, 45 থেকে 54 নম্বরের মধ্যে পেয়েছে 15 জন, 55 থেকে 64 নম্বরের মধ্যে পেয়েছে 20 জন। তাহলে এইটাগুলো দেওয়া আছে, তোমাকে এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে বলেছে। আমি যে কথাটা বলেছিলাম যে 100 জন শিক্ষার্থীর নাম্বার, তাহলে 100 জনের শিক্ষার্থীর নাম্বার কিন্তু দেখো যোগ করাটা বেশ কঠিন ছিল। এর মধ্যে কত নম্বর, এই কোন নাম্বারটা পেয়েছে 5 বার, 100 জনের যদি নাম্বারটা যোগ করতে হয় তারপরে সেটাকে আবার 100 দিয়ে ভাগ করা, এটা বেশ কঠিন একটা পদ্ধতি ছিল, যার কারণে এখানে কিন্তু এটি গণসংখ্যা নিবেশ সারণী আকারে দেওয়া আছে। এখন তুমি এখান থেকে গাণিতিক গড়টা কিভাবে নির্ণয় করতে পারো? প্রথমে হচ্ছে শ্রেণী মধ্যমান। এটি কিন্তু তোমরা জানো সবাই, শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়, যে শ্রেণীর সীমার যে উচ্চ সীমা সেটি হচ্ছে 34, এই 34 আর 25 এই দুটোকে যোগ করবা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে, যে 34 প্লাস 25 যোগ করে এটিকে 2 দিয়ে ভাগ দিলে, 2 দিয়ে ভাগ দিলে দেখবে যে 29.5 এটি চলে আসছে, তাহলে এটি চলে আসবে। অর্থাৎ এই উচ্চ সীমা নিম্ন সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তাহলে এই ঘরটা পেয়ে যাবে তোমরা। এরপরে যেটা শ্রেণী, এখানে শ্রেণী মধ্যমান, এটাকে আমরা xi দিয়ে প্রকাশ করেছি, গণসংখ্যাকে আমরা fi দিয়ে প্রকাশ করেছি। তাহলে দেখো xi ইন্টু fi, মূলত এখানে কি প্রকাশ করা হয়েছে, এখানে হচ্ছে শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে এটার সাথে 5 দিয়ে গুণ করে এখানে লিখবো, ঠিক এটাকে 10 দিয়ে গুণ করে এখানে লিখেছি। ওকে, এভাবেই কিন্তু আমাদের এই ধাপে ধাপে কিন্তু আমরা অগ্রসর হয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে যেটি আছে খেয়াল করি আমরা এখান থেকে যে এইগুলোর সঙ্গে সব গুণ করে আসলে এই পাশে লেখা হয়েছে। আমরা যদি প্রথম কয়েকটি দেখি, যে প্রথমতে আছে 29.5, এটাকে যতক্ষণ তুমি 5 দিয়ে গুণ করবে দেখবে এটি হবে 147.5। পরেরটি আসলে এখানে আছে যে 39.5, এটিকে যখন তুমি 10 দিয়ে গুণ করছো, এটি আসলে বইয়ে ভুল আছে, বোঝা যাচ্ছে যে এখানে হবে 395, এটুকুই হবে, আর কিছু হবে না। এগুলো তোমরা মিলিয়ে নিও, যেহেতু বইয়ে এটা উদাহরণে পড়ে দেওয়া আছে। এটার সঙ্গে এটা গুণ করে করে এখানে এগুলো বসিয়েছি। এই জিনিসটা কিন্তু বইতে নাই, আসলে এই জায়গায় নিচে লিখবা যে সামেশন অফ fi xi, এটি দ্বারা আসলে কি বোঝায়, এটা তোমরা অনেকেই বোঝো না, আমি এই জিনিসটি একটু ক্লিয়ার করতে চাই। লক্ষ্য করো এই ঘরের এই যেটার নাম, এটি 147.5, এটার নাম হচ্ছে f1 x1, কারণ আয়ের মান 1, এটা প্রথম ঘর। এটা হচ্ছে f2 x2, f2 x2, এইটার নাম হচ্ছে 395 এটি। তাহলে দেখো এখানে যে সামেশন অফ fi xi, এটা দ্বারা বোঝানো হয়েছে এর সাথে f1 x1 যোগ করা হয়েছে, f2 x2 যোগ করা হয়েছে, f3 x3 যোগ করা হয়েছে, এইগুলো সব যোগ করা হয়েছে, যে সব যোগ করে হয়েছে 6190। ওকে, দেখো গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আগের ক্লাসেই জানো, 1/n সামেশন অফ i = 1 থেকে সবাই কে লিখবো, কিন্তু এটা আসলে কে ঠিক নেই। হ্যাঁ, কে এর মান কত থেকে কত পর্যন্ত, তাহলে কিন্তু বলা লাগে যে আমাদের এটা ভুল। সবচেয়ে বেটার যেটা হয় আমি তোমাদের এখনই শিখাবো। লক্ষ্য করো এটা হচ্ছে f1 x1, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এটি হচ্ছে 7 ঘর। তাহলে অবশ্যই এখানে কে না লিখে লেখা উচিত i = 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। মূলত এখানে তুমি যেটা যোগ করছো f1 x1, f2 x2, f3 x3, f4 x4, f5 x5, x6 x6, f6 x6, f7 x7, অর্থাৎ এখান থেকে এইগুলো কিন্তু যোগ করেছো, তাহলে আয়ের মান 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, এই সবগুলোর সমষ্টি এটাকে সংক্ষেপে এখানে লেখা হয়েছে, যেখানে তুমি এখানেও চাইলে লিখতে পারো। তাহলে আমরা দেখি n হচ্ছে গণসংখ্যাগুলোর সমষ্টি, এই যে গণসংখ্যা যেটা ছিল সবগুলোকে সমষ্টি করেছি, সেটার নাম দিয়েছি n, 1/100, একে গুণ, আর এটার মান আমরা এখান থেকে পেয়েছি, সেখানে বসিয়ে দিলে খুব সহজে হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে গড় নির্ণয়। আমি এখন তোমাদের সেই বিষয়টি আলোচনা করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করো, যদি তোমাদের এই সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি যে কোনোটা পরীক্ষায় থাকতে পারে, বারবার করে বলছি সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি যে কোনো লেখাটা থাকতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতিতে থাকতে পারে, সহজ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কিভাবে সারণী করতে হয়। তোমাদের বইয়ে 334 নম্বর পৃষ্ঠায় দেখবে সুন্দর করে একটা
তালিকা করে দেওয়া আছে যে সহজ পদ্ধতিতে গড় নির্ণয়ের কতগুলো পদ্ধতি, যে স্টেপগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। প্রথম স্টেপ যেটি আছে সেখানে বলা আছে যে মধ্যমানটা নির্ণয় করতে হবে। তোমাকে দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা এটি কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। এটি যদি সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হয় তো প্রথম কাজ হচ্ছে তোমাকে মধ্যমানটা বের করতে হবে। একটু আগেই তোমাকে শিখিয়েছি মধ্যমান কিভাবে বের করতে হয়। যেমন শ্রেণীসীমার যেটি আছে শ্রেণী ব্যাপ্তির এর দেখো উচ্চ সীমা আর নিম্ন এইগুলো যোগ করতে হবে, অর্থাৎ 6 যোগ 2 এটা যোগ করে হয় 8, তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 4। তাহলে আমরা এভাবে চিন্তা করি 2 এরপরে আছে 3 তারপরে 4, অর্থাৎ দুটো পরে 2 3 তারপরেরটা 6 7 এরপরেরটা অর্থাৎ 8 10 11 তারপরেরটা 12 14 15 তারপরটা 16। ঠিক এভাবে কিন্তু সিরিয়ালি লিখলে খুব দ্রুত এটা লেখা যায়। হ্যাঁ, মানে কয়েকটা সংখ্যা পরে হচ্ছে এভাবে যদি তোমরা একটু হিসাব করে নাও। এরপরে ওই যে ধাপের কথা বলা আছে ওখানে বলা আছে যে শ্রেণী এই যে মধ্যমানগুলো থেকে সুবিধাজনক যে কোনো একটিকে আনুমানিক গড়, এই আনুমানিক গড় ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। আনুমানিক গড় আসলে কোনটাকে ধরবো? এই আনুমানিক গড় ধরার জন্য তোমাকে খেয়াল করতে হবে এই গণসংখ্যার দিকে। আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় প্রবণতা, দেখো কেন্দ্রের দিকে এই মানগুলো কিন্তু অনেকটা বেশি থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখবো যে এইখান থেকে লক্ষ্য করে এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8টা। দেখো লক্ষ্য করো ভালো করে, আবার বলছি 1 2 3 4 5 6 7 8টা। এই 8টার জন্য লক্ষ্য করি 1 2 3 4 আর এদিক থেকে 1 2 3 4, অর্থাৎ এই দুটোর যে কোনো একটা হওয়া উচিত। দেখো এই দুটোর যে কোনো একটা হওয়া উচিত, আমি কোনটাকে নিব? ঠিক এরকম যদি দেখো 7টা আছে তাহলে দেখো এদিক নিচে থেকে 3টা উপর থেকে 3টা বাদ, দেখবে ঠিক মাঝেরটা নেওয়ার চেষ্টা করবে যদি ওটির গণসংখ্যা বেশি হয়। তাহলে দেখো এই দুটো থেকে যে কোনো একটা হওয়ার কথা ঠিক মাঝখানে। তাহলে আমরা দেখবো এই দুটো থেকে যেটার গণসংখ্যাটা বেশি, কোনটির গণসংখ্যা বেশি আছে? এটি 47, এটি 52। তাহলে দেখো এইটির গণসংখ্যা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার গণসংখ্যাটা আছে বেশি আছে। ওকে, তাহলে দেখলাম যে 8টা, তার মানে দেখো এই পাশ থেকে 3টা বাদ, এই পাশ থেকে 3টা বাদ দেওয়ার পরে বলছিলাম এই দুটো থেকে যে কোনো একটা জায়গাকে আমরা সিলেক্ট করব। দুটোর মধ্যে যেহেতু গণসংখ্যা বেশি এটা, তাই আমরা এই জায়গাটায় আমি একটা টিক চিহ্ন দিলাম, তোমরা কোনো চিহ্ন না দিলেও হতে পারে। তাহলে লক্ষ্য করো এর বাম পাশে যেটি আছে সেইটাকে আমরা এটাকে আনুমানিক গড় এভাবে লিখেছে বইতে, মানে এটার নাম আমরা এ দিয়ে নিলাম। ওকে, তো এটাই হচ্ছে আমার আনুমানিক গড়। এরপরে দেখি, এরপরে বলেছে তোমাকে ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতির জন্য সূত্রটা কি বলেছে? xi। লক্ষ্য করো তোমরা অনেকেই xi বুঝতে চাও না। xi মানে কি? বোঝানো হচ্ছে x1, এটা x1, এটা x2, এটা x3, x4, এটা x5। ওকে, তাহলে যদি দেখো এই জায়গার জন্য যদি ধাপ বিচ্যুতি বের করতে চাও তাহলে এখানে মূলত xi লেখা, বাট এখানে x5 মানে কত? সেটা 20 - 20 ভাগ হচ্ছে h। তাহলে 20 - 20 কিন্তু হয়ে গেছে, যার কারণে 20 - 20 হয়ে যাওয়ার কারণে এখানে 0। অনেকে এই ধাপ বিচ্যুতির সূত্রটা বুঝে লিখতে চাও না, তোমরা সরাসরি উপরের দিকে গেলাম এভাবে -1 -2 -3 -4 এভাবে লিখে দাও, নিচের দিকে আসো 1 2 3 এভাবে লিখে দিলেই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা একটু বোঝার একটা বিষয় যে এখানে এইচ এর নাম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এইচটা কত? এখান থেকে এইচ বের করতে গেলে একটা খুব মজার একটা বিষয় আছে, এখান থেকে দেখো এই জিনিসটা খেয়াল করতে হবে। 2 থেকে 6, আবার এই 6 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই 6 কিন্তু আসলে এই ঘরে আছে না এই ঘরে আছে, এটা কিন্তু বোঝা যায় না যে এটা একটা দেখো এটা কিন্তু অবিচ্ছিন্ন নয়, মানে বিচ্ছিন্ন না। এটা লক্ষ্য করো এখানে 6 আবার এখানে 6, যদি এখানে 6 থাকতো এখানে 7 থেকে শুরু হতো তাহলে এক ধরনের শ্রেণী ব্যাপ্তি হতো। তাহলে দেখি আমরা 2 3 4 5 6, আসলে এখানে পাঁচটা সংখ্যা ছিল কিন্তু 6 দিয়ে তো আবার এখানে শুরু হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু তাহলে আমরা চিন্তা করব 2 3 4 5 6 কিন্তু নিতে পারছি না, এখানে 5টা হচ্ছে না, মূলত এখানে 4টা। এই জন্য এই শ্রেণী ব্যাপ্তি এখানে খেয়াল করবে, শ্রেণী ব্যাপ্তি এইচ এর জায়গায় এটি কিন্তু শ্রেণী ব্যাপ্তি, যে শ্রেণী ব্যাপ্তি এইচ কিন্তু 4। তার মানে দেখো আমরা যদি এই লাইনে চিন্তা করি কি করে এখানে মাইনাস কম হবে। দেখো এক্স এই লাইনের সোজাসুজি এক্স কত হবে? 1 2 3 4। তাহলে দেখো এই লাইনের সূত্র হচ্ছে x4 মানে কত? 16 বিয়োগ হচ্ছে 20, তার মানে দেখো 16 - 20 হচ্ছে -4, তাকে ভাগ দিব h4 দিয়ে, তাহলে সেটা -1 হয়। ঠিক এই লাইনে যদি বলো তাহলে এই লাইনের সূত্র হচ্ছে কি x3 - a, x3 কোনটা? 12 মাইনাস যদি 20 হয় তাহলে দেখো -8 কে যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে দেখো -2, এভাবেই কিন্তু এটি আসে।
এরপরে যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে এফআই এক্সআই, তাহলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর হেল্প নিব। দেখো এটা তো খুবই সহজ, -4 3 নং, এটা এখানে যদি দেখি এটা দিয়ে গুণ করো 0 36 3 কেন লক্ষ্য করো এই ডিজিটগুলো কিন্তু খুবই সহজ চলে আসছে। আর আগের পদ্ধতিতে দেখো এই গুণগুলো কিন্তু এফআই এক্সআই দেখবো অনেক বড় হয়ে গিয়েছিল। তাহলে দেখি এগুলোকে আমরা যদি এখানে প্লাস করি, দেখো এখানে আছে যে -4 -27 -42 -47, এরপরে আছে +36, তারপরে +38 +9, সবগুলোকে যোগ করলে -37। তাহলে এখানে যেটা পেলাম আমরা এটাকে নাম দিব সামেশন অফ এফআই এক্সআই, এটা হচ্ছে -37। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি তোমাকে জানতে হবে। সূত্র বলছে x বার সমান a প্লাস সামেশন অফ এফআই ইউআই। দেখো এখানে যেহেতু আমি ইউআই ব্যবহার করেছি, দুঃখিত, এখানে অবশ্যই আমাকে ইউআই ব্যবহার করা উচিত ছিল, তাহলে এখানে আমি অবশ্যই ইউআই দিয়ে দিব। আচ্ছা, তাহলে দেখো আবারও বলছি যে এফআই ইউআই, এখানে যেহেতু ইউআই দিয়েছি সিম্বলটা, আমি অবশ্যই এখানে ইউআই ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে এফআই ইউআই, তাহলে এখানেও এফআই ইউআই দিয়েছি। তাহলে এফআই ইউআই যদি দিই, তাহলে দেখো এ কি ছিল, এ আমাদের এখানে নাম দেওয়া ছিল, এ হচ্ছে আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় এ ইকুয়াল আসলে আমরা এখান থেকে ধরব 20, এখানে বসাই। তাহলে এটা হচ্ছে 20 প্লাস এখানে এফআই ইউআই যেটি দেখো -37, এন মানে কি ছিল, এন হচ্ছে বড় সংখ্যাগুলোর সমষ্টি, এন হচ্ছে 188 ইন্টু এইচ হচ্ছে 4। এটাকে যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব নিকাশ করো তাহলে দেখবে -37 এর সাথে গুণ হচ্ছে 4, সেটাকে ভাগ দিব হচ্ছে 188। আচ্ছা, 20 মাইনাস অ্যান্সার আমাদের -37 ইন্টু 4 ভাগ হচ্ছে 188। যেহেতু প্লাস আছে এখানে, তাহলে আমি লিখি 20 প্লাস অ্যান্সার দেখো 19.2127 না হলে 8 এরকম বললে ভালো হবে। বইতে দেখবে 2 স্থান পর্যন্ত নেওয়া আছে। তাহলে এটি কিন্তু আমাদের গড়। এই গড়টি কিন্তু সে গাণিতিক গড় নয়, এই গড়টি কিন্তু সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করেছি। আবারও বলছি, সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে ধাপ বিচ্যুতি অর্থাৎ কোন জায়গাটা জিরো ধরবো, এটি কিন্তু খুবই বোঝার বিষয়। আশা করি তোমরা এই ক্লাসটি দেখে বুঝতে পারবে যে আজকের ক্লাসটি দেখার পর তোমরা আবারও বলছি যে কেন্দ্রীয় প্রবণতা কি সেটি আমি পড়ানোর চেষ্টা করেছি, এরপরে গাণিতিক গড় নির্ণয়, আর সবার শেষে আমি তোমাদের যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয়। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।